নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভোগবতী। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম ভোগবতী। এপারে বাংলা, ওপারে মানভূম। পাথর মেশানো রাড়ের অনুর্বর কঠিন বিস্তারের ওপর দিয়ে রাঙা সুরকির পথ, মাঝে মাঝে শালের ঘনবন্যাস। হিমালয়ের বুকে শালবিথির যে সমুন্নত উদ্যত মহিমা, এরা যেন তাদের সংক্ষিপ্ত হাস্যকর সংস্করণ। আকন্দের ঝোপের মতো রাশি রাশি পলাশও মাঝে মাঝে বিকীর্ণ হয়ে আছে। ওই পলাশবন যে বসন্তে রাঙা ফুলের চেলি পরে নিজের বিন্দুতম শ্যামলিমাকেও নিশ্চিহ্ন করে মুছে ফেলে, এটা যেন কেমন অদ্ভুত অবিশ্বাস্য বলে মনে হয়। কিন্তু এ দেশটার রীতি এই, যেন জগৎটাকে সৃষ্টি করবার আগে বিশ্বকর্মা এখানে তাদের ছোটোখাটো কতকগুলো মডেল তৈরি করে নিয়েছিলেন, অথবা যেন পৃথিবীর বড়সড় আকারের একটা রিলিফ ম্যাপ। নদী আছে, কিন্তু মোটা মোটা বালিদানা আর ছোট বড় পাথরের টুকরোর ভেতর দিয়ে তাদের জলের ধারাটা এক ফালি অভ্রের পাত বলে ভুল হতে পারে। আর আছে পাহাড়, শুধু রাত্রির অন্ধকারে যেখানে বার্নপুরের চিমনির আভায় কালো দিগন্তটা লাল হয়ে থাকে। সেদিকটা ছাড়া আর তিন দিকেই চলেছে পাহাড়ের অনন্ত শ্রেণী। একদিকের দুরান্ত রেখায় পঞ্চকোট, অন্যদিকের চক্রবালে শুশুনিয়া পাহাড়ের অলক্ষ্য প্রায় ছায়ামূর্তি। মাঝখানে বিহারীনাথ পাহাড়। তাছাড়া ছোট বড় অখ্যাত ও অজ্ঞাতনামা পাহাড়ের কোনো সীমা সংখ্যাই নেই। কোনোটায় পলাশের জঙ্গল, কোনোটা একেবারে ন্যাড়া, কোনোটা নিতান্তই জংলা, শতমূলী সহস্রমূলী থেকে শুরু করে দুহাত উঁচু আবলুস গাছ আর নলবনের মতো সরু সরু পাহাড়ি বাঁশ অথবা বাঁশের ক্যারিকেচার। তাতে কখনো কখনো বাঘের সন্ধান পাওয়া যায়, আর মাঝে মাঝে দেখা হয় শঙ্খচূড় সাপের সঙ্গে। স্বল্প বিস্তীর্ণ একটা ব্যাসার্ধের ভেতরে সমস্ত পৃথিবীর ভূগোল পরিচয়। বহু দূরে দূরে ভদ্রলোকের গ্রাম, আর সাঁওতাল, সব সাঁওতাল। চাষি সাঁওতাল, খেরে সাঁওতাল। চাষি সাঁওতালরা ভদ্রপাড়ার কাছাকাছি এসে বাসা বেঁধেছে, চাষ করে, সবজি লাগায়, জামা কাপড় পরে তারা, কখনো কখনো কাঁচা চামড়ার ফাটা ফাটা মোটা জুতো। আর খেরে সাঁওতালের কোমরে এখনও লেংটি, কানে ফুলগোঁজা, মাথায় বাবরি, হাতে কাঁড় বাঁশ। ভাতের মহিমা উপলব্ধি করে তারা এখনও পুরোপুরি ভেত হয়ে উঠতে পারেনি। বনে জঙ্গলে প্রচুর প্রাণ প্রাচুর্য নিয়ে তাদের প্রাকৃতিক খাদ্য ছড়িয়ে পড়ে আছে। এদের মাঝামাঝি যারা, তারা কাঠুরে। ভদ্রলোক জমিদার বাবুদের পাহাড়ে তারা বিনা অনুমতিতে কাঠ কাটে। এসব পাহাড়ে তাদের জন্মগত অধিকার। 10 মাইল দূরের জমিদার কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম আইনের বলে পুত্র পৌত্রাদিক্রমে এ সমস্ত পাহাড়ের ভোগ দখলের অধিকারী। তাদের স্থূল মস্তিষ্কে সেটা সহজে প্রবেশ করে না। দূরের থেকে যে পাহাড়টাকে কালবৈশাখী মেঘের মতো নিবিড় নীলবর্ণ বলে মনে হয়, ওর নাম ভৈরব পাহাড়। ওর সর্বাঙ্গে জঙ্গল, নিবিড় জঙ্গল। মাটি আর পাথরের ফাঁকে ফাঁকে জন্মেছে যেন প্রাগৈতিহাসিক অরণ্য। কিন্তু ছোট পাহাড়টির মতো গাছগুলিও ছোট ছোট, জ্বালানি ছাড়া কোনো কাজেই তারা লাগে না। এই পাহাড়ে কাঠ কাটতে এলো শুকলাল আর সোনা। ভোর হয়ে আসছে, বার্নপুরের আকাশে রক্তাভ ফিকে হয়ে আসছে, আর রাঙা রং ধরছে শুশুনিয়ার ছায়ামূর্তির আশেপাশে। হালকা শিশিরে ভেজা পাহাড়ি গাছগাছরা আর রাড়ের রাঙামাটির বুক থেকে উঠছে প্রতিদিনের পরিচিত লঘু একটি মিষ্টি গন্ধ। ঝাঁকড়া 3-4টে মহুয়া গাছের তলা থেকে এখনও রাত্রির অন্ধকার সরে যায়নি। সেটাকে পাশ কাটিয়েই এগিয়ে যাচ্ছিল শুকলাল। পেছন থেকে সোনা তার হাত চেপে ধরলে। এই মোড়লের পো, বাবা ঠাকুরকে প্রণাম করলি নে?
থেমে দাঁড়িয়ে শুকলাল হাসলে। ঠাকুরের ঘুম এখনো ভাঙেনি, জাগালে রাগ করবে। দেরি করিসনি সোনা, চল। সোনা ভ্রুকুটি করলে। মস্করা করিসনি খাল ভরা। ঠাকুরকে নিয়ে হাসি ঠাট্টা করছিস? পাহাড়ে তোকে বাঘে ধরবে, দেখিস। আয়, প্রণাম করে যা ঠাকুরকে। নিজের পেশল শরীরটার দিকে একবার তাকালো শুকলাল। পলিমাটির দুলাল নয়, পাথুরে দেশের পাথরে তৈরি দামাল ছেলে। বললে, বাঘের বরাত মন্দ না হলে বাঘ আমাকে ধরতে আসবে না। থাক থাক, খুব মরদ হয়েছিস। গলার স্বরে অবজ্ঞা ফোটাবার চেষ্টা করলেও সেটা ফুটল না। কালো সাঁওতাল মেয়ের কালো চোখে আনন্দিত গর্বের আলোয় ঝিলিক দিয়ে গেল। সত্যি, অহংকার করবার অধিকার আছে শুকলালের। তার কুরুলের ঘায়ে শুধু গাছগাছালিই নয়, শক্ত পাথর পর্যন্ত গুঁড়ো হয়ে যায়। শুকলালের চওড়া বুকের উপর খেলা করে গেল সোনার সানুরাগ সস্নেহ দৃষ্টি। আর তেমনি সপ্রেম গভীর চোখে সোনার ওপরে দৃষ্টি বুলিয়ে নিলে শুকলাল। শুশুনিয়া পাহাড়ের আকাশে রঙের সমুদ্রে ডুব দিয়ে রক্তপদ্মের মতো সবে ফুটে উঠেছে প্রথম সূর্য। সোনার যৌবনোজ্জ্বল দেহেও তার আভাস এসে পড়েছে, যেন তারও ভেতরে কোথায় পাপড়ি মেলেছে ভোরের পদ্ম। হাওয়ায় কাঁপা পদ্মপাতার শ্যামলতা তার ভেতরেও যেন হিল্লোলিত হয়ে উঠেছে। চকিতে চোখ নামিয়ে নিলে সোনা। বললে, আয়, প্রণাম করবি। মহুয়াকুঞ্জের তলায় ক্রমশ মিলিয়ে যাচ্ছে অন্ধকার। অবসিত রাত্রি আর ছায়ার মধ্যে বিচ্ছেদ ঘটছে এতক্ষণে। পাথরের ঠাকুরও বোধহয় ঘুম ভরা চোখ মেলে জেগে উঠেছেন। মহুয়া পাতার ফাঁকে ফাঁকে কালো গ্রানিটের ওপরে পড়েছে টুকরো টুকরো রঙের ফালি। পাহাড়ের নিচে প্রতিহারী হয়ে আছেন বাবা ঠাকুর। চওড়া একখানা শিলাপট্ট মাটির ভেতরে আধা আধি পরিমাণে সমাহিত। তার মাথার ওপর ছেনি দিয়ে কাটা একটা সিংহের আকৃতি। নিচে অশ্বারোহী একটি বীরপুরুষের মূর্তি। তার প্রসারিত হাতে খোলা একখানা সুদীর্ঘ তরবারি। বোঝা যায় কোনো দিগ্বিজয়ী রাজা নিজের শৌর্যবীর্যকে অক্ষয় করে রাখবার প্রয়াস পেয়েছিলেন। শিলাপট্টের গায়ে কিছু কিছু লেখাও আছে, তার আভাস মাত্র পাওয়া যায়। বাকিটা তলিয়ে আছে মাটির নিচে, হয়তো ভবিষ্যৎকালের কোনো প্রত্নতত্ত্ববিদের হাতে মুক্তির অপেক্ষায়। কিন্তু এসব বোঝবার শিক্ষা দীক্ষা নেই সরল সাঁওতালের। গাছতলায় একটা বড় পাথর দেখলেই তারা সিঁদুর মাখিয়ে পুজো করে। একটা ভাঙা মূর্তি দেখলেই থান বসিয়ে দেয় মুরগি বলি। তাই এখানকার বিস্তৃতনামা রাজা রূপান্তরিত হয়েছেন পাহাড়ের অধিষ্ঠাতা ভৈরব ঠাকুরে। ঠাকুর প্রণাম করে পাহাড়ে উঠল শুকলাল আর সোনা। কাঠুরেদের যাতায়াতে জঙ্গল ভেঙে দু একটা সরু পথ আপনা থেকে তৈরি হয়েছে এদিকে ওদিকে। সরীসৃপ গতিতে পাহাড়ের চারদিকে পাক খেয়ে গেছে। তাছাড়া দুর্ভেদ্য জঙ্গল, পাথরের চাঙারের ফাঁকে ফাঁকে মাটির ভেতর থেকে রাশি রাশি বুনো গাছ আর লতার জটিলতা। কাঁটা গাছের মাথায় হাওয়ায় দুলছে বন ধুধুল। মাঝে মাঝে ফুটে উঠেছে ভুঁইচাপা আর কাঠগোলাপ। কোথাও কোথাও বেগুনি রঙের ফুলের বাহার নিয়ে পাহাড়ের আড়ালে আড়ালে উঁকি দিচ্ছে লজ্জাবতী। ছোট ছোট পাখি নেচে বেড়াচ্ছে এদিকে ওদিকে। শুকনো আধশুকনো গাছ খুঁজে কুড়োল চালাতে লাগলো শুকলাল, আর মোটা একটা গুলঞ্চের লতা দিয়ে খড়ির আঁটি বাঁধতে লাগলো সোনা। ওরই এক ফাঁকে কখন দুটো বধূল সংগ্রহ করেছে সোনা। গোটা কয়েক কাঠগোলাপও সাজিয়ে নিয়েছে খোঁপায়। সংসারের কথা ভোলেনি, সেই সঙ্গে একটুখানি অঙ্গরাগও করে নিয়েছে। মাঝে মাঝে একটা গানের কলিও গুনগুন করে উঠেছে। কিন্তু আপাতত তার দিকে নজর নেই শুকলালের। বিশ্রামহীনভাবে তার কুড়োল চলছে। মর্মর খটখট শব্দে ভেঙে পড়ছে গাছ আর গাছের ডাল, আর থেকে থেকে বাঁ হাত দিয়ে ঝেড়ে ফেলছে কপালে জমে ওঠা বড় বড় ঘামের বিন্দুগুলো।
এর মধ্যেই কখন উঠে গেছে অনেকখানি বেলা। শুশুনিয়া পাহাড়ের মাথা ডিঙিয়ে সূর্য উঠে এসেছে আকাশের মাঝখানে। পাথর গরম হয়ে পড়েছে। চারদিক থেকে বিস্তীর্ণ হয়ে পড়ছে একটা বাষ্পীয় উত্তাপ। এতক্ষণ পরে হাতের কুড়োল নামিয়ে স্থির হয়ে দাঁড়ালো শুকলাল। হাঁপাতে লাগল। ওদিকে পিঠের বোঝাটাও বেশ ভারী হয়ে উঠেছে সোনার। রোদে টকটক করছে মুখ। দুজনে দুজনের দিকে তাকালো। শুকলাল বললে, ভারী গরম। শ্রান্ত গলায় সোনা জবাব দিলে, এখন থাক, ঝোড়ার কাছে চল। ঝোড়া? মনে পড়তেই যেন শান্তি আর তৃপ্তির একটা স্নিগ্ধ অনুভূতি এসে সর্বাঙ্গ জুড়িয়ে দিলে ওদের। ঝোড়া, এই বিস্তীর্ণ নির্মম পাষাণের বুকের ভেতর থেকে উচ্ছ্বলিত ফল্গুর প্রবাহ। পাহাড়ের ঠিক মাঝামাঝি জায়গায় একটা ভাঁজ পড়ে যেখানে ছোট একটা মালভূমির মতো সৃষ্টি হয়েছে। ওইখানে ছোট অশ্বত্থ আর ছোট পলাশের ছায়াকুঞ্জের ভেতর প্রকাণ্ড একখানা পাথরের তলা দিয়ে একটা ঝর্ণা নেমেছে এসে। এত বড় পাহাড়ে ওটা ছাড়া আর কোথাও এক বিন্দু জল নেই। ওই জলটা কোথা থেকে নিঃশব্দ প্রবাহে যে বয়ে আসছে কেউ বলতে পারে না। কিন্তু মাটির তলা থেকে উৎসারিত ভোগবতী ধারার মতোই ওর ঠান্ডা আর মিষ্টি জল কঠিন পাহাড়টার মর্মবাহী স্নেহের মতো উছলে পড়ছে। হাতের কুড়োল আর পিঠের বোঝা নামিয়ে পাথর বেয়ে বেয়ে ঝর্ণার পাশে এসে বসল দুজনে। চারপাশে নিবিড় ছায়া, দুপুরের রোদে যেন ঝিমুচ্ছে। পাহাড়ে যে দু চারটে বড় গাছ আছে, এখানেই যেন তার সার বেঁধে আছে। ইচ্ছে করেই ওদের গায়ে হাত দেয়নি কাঠুরেরা। রাড়ের আগুন ঝরা দুপুরে পাথরের অসহ্য উত্তাপের ভেতর এখানে ওদের মরুদ্যান। পাথরের তলা থেকে বেরিয়ে নিচে যেখানে ছোট একটা গর্তের ভেতরে একটুখানি জল জমেছে, দুটো নীলকণ্ঠ পাখি পরমোল্লাসে সেখানে স্নান করছিল পাখা নেড়ে। মানুষের সাড়া পেয়েও তারা ভয় পেল না। ধীরে সুস্থে তারা ঠোঁট দিয়ে নিজেদের সদ্যস্নাত নরম পালকগুলোকে পরিষ্কার করে নিলে। তারপর মিষ্টি গলায় কি একটা ডেকে লাফাতে লাফাতে বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে সোনা আর শুকলাল এসে বসেছে ছায়ার নিচে। মিঠে বাতাসে দুজনের ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে গেছে। সোনার কাছে আরও ঘন হয়ে এসে শুকলাল বলল, দেখলি? কি দেখব? ওই পাখি দুটো। ওদের দেখবার কি আছে? এতক্ষণ ওরা এখানে ওকে সোহাগ করছিল, চান করছিল। তুই আমি এলাম দেখে জায়গা ছেড়ে দিয়ে সরে গেল। মুখের ভঙ্গি করে সোনা বললে, যা। হ্যাঁ, সত্যি। ওরা কি এসব বোঝে? বোঝে বই কি, সব বোঝে। এবারে সোনা আরও কাছে ঘেঁষে এলো শুকলালের। তার খোঁপা থেকে একটা ফুল তুলে নিয়ে শুকলাল খেলা করতে লাগলো। বড় পিয়াস লেগেছে, জল খাই। পলাশের পাতা ভেঙে নিয়ে দুটো ঠোঙা তৈরি করলে সোনা। ঠোঙা ভরে ভরে জল খেলো দুজনে। ঠান্ডা জল, সুস্বাদু স্ফটিকের মতো জল। এই ঝোড়া তাদের প্রাণ। যদি না থাকতো তাহলে কোনো কাঠুরের সাধ্য ছিল না এই পাহাড়ে এসে কাঠ কাটে। কাছাকাছি কোথাও জল নেই, শুধু 1 মাইল দূরে একটা মরা নদী ছাড়া। 2 হাত বালি খুঁড়লে তা থেকে 1 আঁজলা জল মিলতে পারে। নিরস অনুর্বরতার মাঝখানে এই ঝর্ণাটা একটা অপরিসীম বিস্ময়, যেন দৈবী করুণা। পাতাল বাহিনী ভোগবতীর একটুখানি উদ্বেলিত স্নেহ নির্যাস। তৃপ্ত গলায় সোনা বললে, আহ, ঠাকুরের দয়া দেখেছিস? পাথর ফুঁড়ে কেমন জল দিয়েছে। এবারে আর ঠাকুরকে নিয়ে ঠাট্টা করলে না শুকলাল। জলে ভিজে ভিজে সোনার একখানা ঠান্ডা হাত নিজের কড়া পড়া মস্ত শক্ত মুঠোর মধ্যে জড়িয়ে নিলে। গভীর স্বরে বললে, সত্যি? এবার উঠবি না মোড়ল? ওদিকে কাঠ আর কুড়োল পড়ে রইল যে।
থাক পরে, কেউ নেবে না। বস, আর একটু জিরুই, যা রোদ, একটু হেলে যাক। দুজনে চুপ করে বসে রইল। অশ্বত্থের পাতা কাঁপছে, পলাশের পাতা কাঁপছে। বেলোয়ারি চুরির বাজনার মতো শব্দ করে পড়ছে ঝর্নার জল। পাতার দোলানিতে মাঝে মাঝে চিকমিকি রোদ তার উপরে খেলা করে যাচ্ছে। একখানা পাথর থেকে আর একখানার ওপর ঝাঁপিয়ে পড়বার সময় চারদিকে ছড়িয়ে দিচ্ছে হীরের গুঁড়ো। খানিক দূর গিয়ে তাকে আর দেখা যাচ্ছে না। আবার কোন পাথরের তলা দিয়ে পাতালের ফন্তু পাতালেই ফিরে গিয়েছে হয়তো। রোদে ঝিমঝিম করছে পাহাড়, ঝিরঝির করছে হাওয়া। পাখির ডাক আসছে, সেই নীলকণ্ঠ পাখি দুটোই হয়তো। বেলোয়ারি চুরির মতো শব্দ করে তেমনি বাজছে ঝর্নার একতারা। সোনা একটা গান ধরেছে, হয়তো ঝর্নার সঙ্গে সুর মিলিয়েই। এমন সময় একটা বিজাতীয় শব্দে পাহাড়ের দিবাস্বপ্ন ভেঙে গেল। তলিয়ে গেল নীলকণ্ঠ পাখির ডাক, ঝর্না আর সোনার মিলিত ঐকতান। শিকারে বাজের মতো বিশাল কালো একটা জানোয়ার আকাশে দেখা দিয়েছে। তার গর্জনে পাহাড়ের গুহা গহ্বরগুলো একসঙ্গে গুম গুম করে উঠল, যেন সাড়া দিয়ে উঠল আকাশচারী বিশাল জন্তুটার ডাকে। গম্ভীর ক্রুদ্ধ স্বরে কি একটা প্রত্যুত্তর পাঠিয়ে দিলে একটা কুটিল জিজ্ঞাসার। সোনা সোৎসাহে বললে, হাওয়াই জাহাজ। শুকলাল বললে, তাই লাগছে পারা, আয় দেখি। ও আর কি দেখব, রোজই তো আসছে আজকাল, লড়াই বেঁধেছে কিনা। আয় আয় না। ঝর্নার পাশ থেকে বেরিয়ে একটা বড় পাথরের ওপর দাঁড়ালো ওরা। হাওয়াই জাহাজটা কোন খেয়ালে কে জানে ওই পাহাড়টার চারিদিকেই ঘুরে ঘুরে চক্র দিচ্ছে। আরও আশ্চর্য, এত নিচে নেমে এসেছে যে ওর ভিতরে 2-3টে মানুষের মাথা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ভয় পেয়ে সোনা শুকলালের পেছনে সরে এলো। ওটা নামবে নাকি? কে জানে, ওদের মর্জি। সোনা বিস্ফারিত চোখে এরোপ্লেনটার দিকে তাকিয়ে রইল বিস্ময় নয় ভয়ে। এই হাওয়াই জাহাজগুলো নাকি মানুষেরই কীর্তি, কিন্তু সোনার তা বিশ্বাস হয় না। তার আশঙ্কা হয় ওর ভেতরে অস্বাভাবিক একটা কিছু লুকিয়ে আছে, একটা কিছু অলৌকিক এবং ভয়ঙ্কর। ঝড়ের রাত্রে যেসব ভূত প্রেত পিশাচ পাহাড়ে পাহাড়ে প্রচণ্ড উল্লাসে নেচে বেড়ায়, ওই অস্বাভাবিক কাণ্ডটা যেন তাদেরই খেয়াল ছাড়া আর কিছু নয়। ওটা মাটিতে নেমে এলে কত বড় যে অঘটন একটা ঘটে যেতে পারে ভাবতেও ওর রক্ত জল হয়ে যায়। বিমানটা কিন্তু নামল না। বার কয়েক পাহাড়ের মাথায় ঘুরপাক খেয়ে সাঁ করে একটা তীরের মতো বানপুরের দিকে দেখতে দেখতে উধাও হয়ে গেল। শুধু নির্মেঘ আকাশে অনেকক্ষণ ধরে একটা ধূমপুচ্ছ দীর্ঘ রেখায় বিস্তীর্ণ হয়ে রইল, যেন ধূমকেতুর সংকেত। 2 দিন পরে পাহাড় থেকে কাঠের বোঝা নিয়ে নামবার পরে দেখা হরিকৃষ্ণ রায়ের সঙ্গে। হরিকৃষ্ণ রায় এই পাহাড়ের মালিক পালবাবুর গোমস্তা। একটা হাড় বের করা টাট্টু ঘোড়াকে শায়েস্তা করতে করতে আসছিল। পাঁজরের ওপরে জুতোর ঠোক্কর খেতে খেতে ঘোড়াটা যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল যে কোনো সময় সে মুখ থুবড়ে ধরাশয্যা গ্রহণ করবে। ওদের দেখে হরিকৃষ্ণ রায় ঘোড়ার রাশ টানল, কিন্তু রাশ না টানলেও সেটা এমনিই থামত। খড়ির বোঝাটার দিকে একটা তির্যক কুটিল কটাক্ষ করলে হরিকৃষ্ণ। বেশ মনের আনন্দে গাছ কাটছিস, 2টো খড়ি নিলাম খালি। 2টো খড়ি? 2টো করে নিয়েই তো পাহাড়ের গাছপালাগুলো সব সাবার করে দিলি। বাবু ভালো মানুষ বলে করে খাচ্ছিস কেমন? জবাব না দিয়ে আপ্যায়নের হাসি হাসলে শুকলাল। তিরস্কারের মধ্যেও প্রচ্ছন্ন স্নেহের সুর আছে হরিকৃষ্ণের। তার মুখটাই খারাপ, মনটা নয়। দাঁড়া, মিলিটারি আসছে, 2 দিনেই তোদের ঠান্ডা করে দেব। কে আসছে বাবু?
মিলিটারি মিলিটারি মানে পল্টন। মাথার ওপর দিয়ে হাওয়াই জাহাজ গেল, দেখলি? এখানে কাঠের মধ্যে আস্তানা গাড়বে, দেখিস তখন। কথার শেষে হরিকৃষ্ণ ঘোড়ার পিঠে একটা চাবুক বসালো। চিরচির করে লাফিয়ে উঠে ঘোড়াটা 3 পা দৌড়ে গেল। তারপর আবার গজেন্দ্রগতি। সোনা পাংশু মুখে জিজ্ঞাসা করলে, আকাশ থেকে ওরা নেমে আসবে এখানে? গম্ভীর চিন্তিত দৃষ্টিতে আকাশের দিকে তাকালো শুকলাল। কয়েক মুহূর্ত পরে জবাব দিলে, তারও পরে মাত্র 1 মাস। সব কিছু অদল বদল হয়ে গেল। পৃথিবীর রূপ পাল্টে গেল। পাল্টে গেল সোনা আর শুকলাল। সেই বুড়ো টাট্টু ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো হরিকৃষ্ণ রায়। ছড়ালে মিষ্টি কথা, ছড়ালে টাকা। চাষি সাঁওতালের লাঙল খসে পড়ল। খেরে সাঁওতালের ধনুক আর রইল না। মরচে ধরল কাঠুরেদের কুড়োলে। তার জায়গায় চকচকে হয়ে উঠল শাবল, ঝকঝকে হলো কোদাল। যুদ্ধের অবস্থা আশাপ্রদ নয়। সীমান্ত থেকে দুঃসংবাদ আসছে। পশ্চাদপসারণ যদি করতে হয় তাহলে আগে থেকে তার ব্যবস্থা করা দরকার। সুতরাং এই অঞ্চলটাকে কেন্দ্র করে সম্ভাব্য ডিফেন্স লাইন গড়ে তোলা হতে লাগল। রাঙা কাঁকড়ের টানা পথ ঘুমিয়েছিল শালপলাশের ছায়াকুঞ্জের ভেতরে। তাকে ক্ষতবিক্ষত বিধ্বস্ত করে এলো জিপ, এলো লরি, কাঠ এলো, তাঁবু এলো, বিচিত্র যন্ত্রপাতি এলো, আর তার সঙ্গে সঙ্গে এলো বিচিত্রতর মানুষ। রাড়ের অনুর্বর মাঠের ভেতর জাঁকিয়ে বসল কলোনি, একটা ছোট এরোড্রোম। দেশটা যেন 1000 বছরের একটানা ঘুম থেকে হঠাৎ জেগে উঠল যন্ত্রযুদ্ধের বাস্তবতম নির্মম পরিবেশের ভেতরে। সহজ হয়ে গেছে শুকলাল আর সোনার। অভ্যস্ত হয়ে গেছে বুনো সাঁওতাল, গৃহস্থ সাঁওতালদের। আজ আর ওদের ভেতরে জাতি গোত্রের ভেদ নেই। একটি মন্ত্র বলে ওরা সবাই এক হয়ে গেছে। ওরা কুলি। নিজেদেরই ওরা এখন আর চিনতে পারে না। টাকা পায়, খেতে পায়, পায় বিস্কুট, টিনের দুধ আর চকোলেট। মেজাজ প্রসন্ন থাকলে মাঝে মাঝে কারো কিট ব্যাগ থেকে 1-আধটা লাল রঙের বেঁটে চেহারার বিয়ারের বোতলও ওদের দিকে এগিয়ে আসে। মহুয়া আর ভাত পচানো হাঁড়িয়ার চাইতে তার স্বাদ ঢের ভালো। আর ওরা কাজ করে। আসানসোলের দিক থেকে বড় বড় মোটর গাড়ি যাতে নির্বিঘ্ন পাড়ি জমাতে পারে তারই জন্যে পথ তৈরি করে ওরা। কঠিন লাল মাটিতে শাবল গাঁইতির ঘা পড়ে ঝনঝনিয়ে। মাটি সহজে আমল দিতে চায় না। তার তলায় তলায় ছোট বড় পাথর শাবলের ফলা দুমড়ে দেয়, কোদাল ছিটকে বেরিয়ে আসে। তবু মাটি কাটতেই হবে, পথকে বাড়াতে হবে, বড় করতে হবে। শুকলালের ঘর্মাক্ত দেহে আসরিক শক্তিতে মাটিকে কেটে নামায়, আর সোনারা ঝুড়ি ভরে ভরে সেই মাটি নিয়ে ফেলে পথের পাশে। মাথার উপরে দুপুরের সূর্য জ্বলে, নিষ্ঠুর, করুণাহীন। পাহাড়ের পাথর আর পাথুরে মাটিতে তার উত্তাপের কোনো তারতম্য ঘটে না। সাঁওতালের কালো শরীর থেকে রক্ত জল করা সাদা ঘাম মাটিতে ঝরে পড়ে। তৃষ্ণার্ত পৃথিবী যেন এক চুমুকে তা চোঁ করে শুষে নেয়। ওদের অনাবৃত পেশল সিক্ত পিঠগুলো রোদের আলোয় জ্বলতে থাকে। ঘাড়ে কপালে লবণের গুঁড়ো চিকমিক করে। অস্ত্রাহত পাথরের টুকরোগুলো ছিটকে ছিটকে এসে চোখে মুখে আঘাত দিয়ে যায়। অসহায় পৃথিবীর যেন ক্ষীণ সহিংস প্রতিবাদ। একটু দূরে খোলা তাঁবুর ছায়ায় টেবিল ফ্যান খুলে বসে নগ্নগাত্র সাদা সাহেব কাজের তদারক করে ওদের। নীল চশমা পরা চোখের ভেতর থেকে উগ্র দৃষ্টিক্ষেপণ করে, গাল দেয়, আর একটার পর একটা বোতল শূন্য হয়ে টেবিলের নিচে গড়াগড়ি খেতে থাকে। কাজ করে সোনা, কাজ করে শুকলাল। রোদে চাঁদি পুড়ে যায়। পিপাসায় টাকরার ভেতর যেন পিন ফুটতে থাকে। সামনে একটা মরা দিঘির দুর্গন্ধ কাদা জল, সেই জল খেয়ে ওরা পিপাসা দূর করার চেষ্টা করে।
আর তখনই চোখে পড়ে দূরে ভৈরব পাহাড়। মাটির বুক থেকে ঢেউয়ের মতো হঠাৎ সোজা উঠে নীলিমা রেখায় দিগন্তের দিকে তরঙ্গিত হয়ে গেছে। ওখানে রুক্ষ মাটি, কঠিন পাথর, কিন্তু সে মাটি সে পাথর এ জাতের নয়। তাদের ঘিরে ঘিরে উঠেছে প্রকৃতির অকৃপণ শ্যামলতা, শতমূলী অনন্তমূলী থেকে শুরু করে ছোট আবলুস আর পাহাড়ি বাঁশের ঝাড়। সেখানে পাথরের আড়ালে আড়ালে বেগুনি ফুলে আকীর্ণ লজ্জাবতী সংকুচিত হয়ে আছে। সেখানে বেঁটে পলাশের ছায়ায় ফুটেছে ভুঁই চাঁপা, বাতাসে ভাসছে বন গোলাপের গন্ধ। আর আর পাথর চুইয়ে নামছে একটি ছোট ঝর্ণা। বনের ভেতর যেন একটি সাঁওতাল মেয়ের হাতে ঠিন ঠিন করে বেলোয়ারি চুরির সুর বাজছে। তার জলের রং জ্যোৎস্নার মতো উজ্জ্বল, তার স্বাদ দুধের মতো মিষ্টি, আর তা বরফের মতো ঠান্ডা। মরা দিঘির কাদা জলের মতো তা বুকটাকে পুড়িয়ে দেয় না। তার দিকে তাকালেই আর ক্লান্তি থাকে না কোথাও। কিন্তু ভৈরব পাহাড় অনেক দূরে। এখানে মাটি কাটা হচ্ছে, পাথর জড়ানো রাঙা মাটি। পথ তৈরি হলে বড় বড় গাড়ি আসতে পারবে আসানসোল থেকে। তাই দুহাত ভরে মিলিটারি ওদের মজুরি দিচ্ছে। এখন আর মহুয়া গাছের নিচে শিলাপটে খোদাই করা বাবা ঠাকুর ওদের ইষ্ট দেবতা নয়। তার জায়গা দখল করেছে অতি চেতন এবং অতি সজাগ ওই সাদা চামড়ার লোকটা। নীল চশমার ভেতর দিয়ে শানিত চোখে ওদের কাজ দেখছে আর বোতল টানছে। এই কলি, ठहर मत, फुर्ती से काम चलाओ जल्दी। बहुत धूप हुजूर। ओह, धूप धूप, मर्द लोग का धूप से क्या डर है? डेविल टेक यू लेजी ब्रूट्स। গাল দেয় সাহেব, হাত ভরে পয়সা দেয়, মদ দেয়। কিন্তু কি দিতে পারে ভৈরব পাহাড়? কিছু খড়ি, কিছু ছায়া, আর আর পাতাল ফুরে ওঠা ভোগবতীর ঠান্ডা মিষ্টি জল। ঝর্নার পাশে আজ আর কেউ বসে না। শুকলাল নয়, সোনা নয়, অন্য সাঁওতালেরাও নয়। সেখানে এখন নিশ্চিন্তে নীলকণ্ঠ পাখিরা স্নান করে, পাখা ঝাড়ে আর মিষ্টি গদগদ গলায় এ ওর সঙ্গে প্রেমালাপ করে হয়তো। কিন্তু সাহেবের দেওয়া মদ ভুলিয়ে দেয় ভোগবতীকে। তার স্বাদ মিষ্টি নয়, তেতো বিষের মতো তেতো। রক্ত জুড়িয়ে যায় না, জ্বলে ওঠে। মুহূর্তে ভৈরব পাহাড় সরে যায় দৃষ্টির সামনে থেকে। পাগলের মতো কোদাল তুলে নেয় শুকলাল। ঝুড়ি মাথায় করে সোজা হয়ে দাঁড়ায় সোনা। দুপুরের রোদ আর মদের নেশা শরীরের ভেতরে একটা আসরিক মত্ততা সৃষ্টি করে। অদম্য অন্ধ বেগে যেন ওরা ভেঙে পড়তে যায়, টুকরো টুকরো হয়ে বিদীর্ণ হয়ে যেতে যায়। প্রবল বেগে অনিচ্ছুক মাটির বুকের ভেতরে কোদালের আঘাত নেমে আসে। পাথরে গায়ে ঘা লাগে, যেন শোনা যায় মাটির তলা থেকে মা বসুমতীর চাপা যন্ত্রণার গোঙানি। তারপরে দিনান্তে শুকলাল আর সোনা ফিরে রওনা হয় ঘরের দিকে। মদের নেশা তখন কেটে গেছে। শরীরে ঘনিয়েছে দ্বিগুণ শ্রান্তি আর অবসাদ। পা জড়িয়ে জড়িয়ে দুজনে মূর্ছিতের মতো এগিয়ে চলে। আকাশের প্রান্তরেখায় প্রথম প্রেমের মতো অপূর্ব কোমল মাদকতা নিয়ে সন্ধ্যা তারা দেখা দিয়েছে। দিগন্তে কালো আর করুণ হয়ে আছে ভৈরব পাহাড়, যেন একটা অতিকায় ভালুক শিকারীর গুলি খেয়ে লুটিয়ে পড়ে আছে। দুজনে তাকায় সেদিকে। দুজনেরই একসঙ্গে একই কথা মনে হয়। শুকলাল বলে, সোনা চল, কাল থেকে আবার আমরা কাঠ কাটব। সোনা মাথা নাড়ে, জবাব দেয় না। অকারণে তার ইচ্ছে করতে থাকে মজুরির টাকাগুলো পথের উপর ছুঁড়ে ছড়িয়ে ফেলে দেয়। শুকলাল বলে, মাটি কাটতে ভালো লাগে না, কাঠুরে ছিলাম, বেশ ছিলাম রে। সোনা তেমনি নিরুত্তরে মাথা নাড়ে। অন্ধকার পাহাড়টার দিকে তাকিয়ে মনে হয় যেন ওটা অভিমানে ম্লান হয়ে আছে। লজ্জা হয় সোনার, অপরাধবোধ জাগে মনের মধ্যে। একটু পরে জবাব দেয়, ঠিক। কিন্তু রাত্রি কাটে, দিন আসে,
সন্ধ্যার সংকল্প মনে থাকে না কারো, শুক্লালেরও নয়, সোনারও নয়। আবার শাবল গাঁইতির ঝকঝকে ফলা মাটির বুক কুড়ে কুড়ে বার করতে থাকে। মদের নেশা আর দুপুরের রৌদ্র বিষ হয়ে আবর্তন করে রক্তের ভেতরে। শুক্লালের কোদাল পড়তে থাকে ঝন ঝন ঝনাত। ওরা ভৈরব পাহাড়কে ভুলেছে, ভৈরব পাহাড় ওদের ভোলেনি। তাই হয়তো মহুয়া গাছের নিচে একদিন জেগে উঠলেন শিলাপটে আঁকা বাবা ঠাকুর। তার মাথার উপরে গর্জন করে উঠল সিংহ, তার হাতে ঝিকিয়ে উঠল তরোয়াল, নিজের শক্তির পরিচয় দিলেন। রাস্তা অনেকখানি তৈরি হয়ে গেছে, ভারী ভারী গাড়ির যাতায়াতের সংখ্যাও বেড়েছে অনেক। সেই গাড়িগুলোর একটা সেদিন বেসামাল হয়ে বসল। ড্রাইভারের মদের মাত্রা একটু বেশি হয়ে গিয়েছিল বোধহয়। হঠাৎ কোথা থেকে কি হলো, হাত থেকে পিছলে গেল স্টিয়ারিং। পথের পাশে বড় একখানা বেলে পাথরের গায়ে আচমকা ধাক্কা খেল গাড়িটা। তারপর সোজা একটা ডিগবাজি খেয়ে পথের উল্টো দিকে গিয়ে চিত হয়ে পড়ল। কুলি মেয়েরা ঝুড়ি ভরে মাটি ফেলছিল সেখানে। 1 মিনিটের মধ্যে যা হওয়ার তা হয়ে গেল। উল্টানো গাড়িটার সামনের চাকা দুটো আকাশের দিকে উদ্যত হয়ে বিষ্ণুচক্রের মতো ঘুরলে খানিকক্ষণ। একটা প্রলয়ঙ্কর ঝড়ের মতো ঝুড়ো মাটি চারদিকে ছিটকে যেতে লাগল। তাঁবু থেকে সাহেবরা ছুটে এলো, চেঁচামেচি জুড়ে দিল কুলিরা। কিন্তু শুক্লালের মুখে কথা নেই, যেন পাথর। গাড়ির ভেতর থেকে বেরুলো সাহেবের দেহ। মাথাটা ভেঙে চুরমার হয়ে গেছে, ঘিলু আর রক্ত পড়ছে গড়িয়ে। হাত পাগুলো বেঁকে দুমড়ে কচ্ছপ আকার ধারণ করেছে সাহেব। আর গাড়ির তলা থেকে বেরুলো সোনা। সোনা না, ঠিক সোনা নয়। নাক, মুখ, শরীর সমস্ত চেপটে একটা অমানসিক বিভৎসতা। রাড়ের তৃষ্ণার্ত রাঙামাটিও অত রক্ত শুষে খেয়ে ফেলতে পারেনি। থকথকে খানিকটা কাদার সৃষ্টি হয়েছে। কালো সাঁওতালের রক্ত যে অত লাল কে জানত। আশ্চর্য, ভারী আশ্চর্য। সাহেবের রক্তের রঙের সঙ্গে তার কোনো তফাৎ নেই। যুদ্ধের ক্যাজুয়ালিটি অমন কত হয়, অমন কত হয়েছে, কে তার খবর রাখে, কে তা নিয়ে নিজেকে বিব্রত বোধ করে। ডিফেন্স লাইন তৈরি করতেই হবে, বৃহত্তর প্রয়োজনের জন্যে, অসুরদের নিপাত করে ধর্মরাজ্য সংস্থাপনের জন্যে। একটা সাঁওতাল মেয়ের মৃত্যু, তার জন্য মাটি কাটা বন্ধ থাকবে না, মাটি ফেলাও না। ফিরে এলো শুক্লাল। 1 ফোঁটা চোখের জল ফেললে না, বুক চাপড়ে হাহাকার করে উঠল না একবারও। ভৈরব পাহাড়ের দেবতা শোধ নিয়েছেন, পরিচয় দিয়েছেন তার ক্ষমতার, তার দোর্দণ্ড দুরন্ত প্রতাপের। টাট্টু ঘোড়ায় চড়ে আসছিলেন হরিকৃষ্ণ রায়। দূরের গ্রামে আরও কুলি সংগ্রহের চেষ্টায় গিয়েছিলেন তিনি। এ এক মন্দ ব্যবসা নয়, বেশ 2-4 পয়সা কমিশন আসছে হাতে। আনন্দে উৎসাহে বুড়ো ঘোড়াটাকে তাড়না করতেও ভুলে যাচ্ছিলেন তিনি। ঘোড়াটা ইচ্ছে মতো থেমে থেমে চলছিল। শুক্লালকে দেখে কষ্ট হলো হরিকৃষ্ণ রায়ের। আহা বেচারা, বউটাকে সত্যিই বড় ভালোবাসত। ঘোড়া থেকে নামলেন তিনি, পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, কষ্ট করে আর কি করবি শুক্লাল, কপালে যা ছিল তাই হয়েছে। কথা বললে না শুক্লাল, থেমেও দাঁড়াল না, যেন হরিকৃষ্ণ রায়কে সে দেখতেই পায়নি। অলস শ্রান্ত গতিতে যেমন যাচ্ছিল তেমনই চলে গেল। শুধু তার অর্থহীন শূন্য দৃষ্টিটা দূরে আকাশের কোলে গিয়ে পড়তে লাগল, যেখানে লতাকুঞ্জে আচ্ছন্ন হয়ে ভৈরব পাহাড় স্তব্ধ একটা ধ্যানস্থ মূর্তি। বহুদিন পরে মরচে পড়া কুলটায় শান দিয়েছে শুক্লাল। তারপর পাহাড়ে উঠে পাগলের মতো গাছ কাটতে শুরু করে দিয়েছে। পাহাড় তার উপরে প্রতিশোধ নিয়েছে, সেও পাহাড়কে ক্ষমা করবে না। দুহাতে সে ডাইনে বাঁয়ে যা পাচ্ছে কেটে চলেছে। পাহাড়টাকে আজ সে ন্যাড়ামুড়ো আর নির্মূল করে দেবে। একবার যাচাই করে দেখবে তার শক্তি বেশি না দেবতার প্রতাপটাই বড়। মাথার উপরে তেমনি আগুন ঝরানো সূর্য,
পাহাড় তেমনি উত্তাপের বাষ্প নিঃশ্বাস ছাড়ছে। তৃষ্ণায় বুকের ভেতরটা তেমনি খাঁ খাঁ করছে। চোখে ধোঁয়া দেখতে লাগলো শুকলাল, কানের মধ্যে ঝাঁঝা করতে লাগলো। তখনই মনে পড়ল ভোগবতীকে। রুক্ষ পাহাড়ের বুক থেকে উচ্ছ্বলিত স্নেহধারা পলাশ আর পিয়াশাল গাছের নিচে ঝিরঝির করে বয়ে চলেছে। ছোট গর্তের ভেতর যেখানে একটুখানি জল জমেছে সেখানে পাখা ঝেড়ে ঝেড়ে স্নান করছে নীলকণ্ঠ পাখি। তার ঠান্ডা মিষ্টি জল, বহুদিনের অনাস্বাদিত সুধার পাত্র। টলতে টলতে ঝর্নার দিকে ছুটে এলো শুকলাল। কিন্তু কোথায় ভোগবতী? তার চিহ্নমাত্র নেই। নেই বেলোয়ারি চুরির হালকা ঝঙ্কার সেই নীলকণ্ঠ পাখি। যেখানে ঝর্ণা ছিল সেখানে কালো অজগরের মতো মোটা একটা লোহার নল। পাহাড়ের মাথার ওপর দিয়ে সে নলটা ঘুরে চলে গেছে। কোথায় গেছে বুঝতে কষ্ট হলো না শুকলালের। এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো শুকলাল। ওই কালো লোহার সাপটা মাটির তলায় তার হিংস্র মাথাটা ডুবিয়ে দিয়ে তাদের ভোগবতীকে চুষে খেয়ে নিয়েছে। ভোগবতীর জল ঠান্ডা মিষ্টি দুধের মতো জল তার সরীসৃপ দেহের বিষ সঞ্চয়কে পুষ্ট করছে আজ। তার সেই বিষে সোনা মরে গেছে। শুকলাল মরবে, আরও অনেকে মরবে। কেউ বাঁচবে না, কেউ নয়। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। শুকলালের মাথার ভেতর সব কিছু যেন আতশবাজির মতো ফুলঝুরি হয়ে ঝরে পড়তে লাগলো। কুড়োলটা তুলে নিলে হাতে, প্রচণ্ড শক্তিতে ঘা বসালো অজগরটার গায়ে। ঝনঝন করে একটা বিরাট শব্দে পাহাড় কেঁপে উঠল। আর এক ঘা, আর এক ঘা। কুড়ালের ফলা কোঁকড়ে এলো, কিন্তু লোহার সাপটা টোল খেল না। হু ইজ দেয়ার? পাহাড়ের মাথা থেকে প্রশ্ন। রাইফেল হাতে সেন্ট্রি দেখা গিয়েছে। হু ইজ দেয়ার? শুনতে পেল না শুকলাল, জবাব দিলে না। আরও এক ঘা। এইবার একটু দাগ পড়েছে মনে হচ্ছে। আর এক ঘা। স্যাবোটেজ! পাহাড়ের মাথা থেকে অব্যর্থ লক্ষ্যে ছুটে এলো রাইফেলের গুলি। মুখ থুবড়ে পড়ে গেল শুকলাল। চেতনার শেষ বিন্দুটুকু মুছে যাওয়ার আগে টের পেল তার পিপাসা কাতর মুখে কে যেন জল দিচ্ছে। ভোগবতীর ধারা কি মুক্ত হয়ে গেল? কিন্তু সে জল তো এমন গরম নয়, এমন নোনতা নয়। নিজের রক্ত লেহন করতে করতে লোহার পাইপটার ওপরে মাথা রেখে স্থির হয়ে গেল শুকলাল। মিলিটারি কলোনিতে ট্যাপের মুখে ভোগবতীর স্নিগ্ধ জল ঝরে পড়ছে শতধারায়। সে জল তেমনই নির্মল, তেমনই স্বচ্ছ। শুকলালের রক্তের এতটুকুও লালের আভাস তাতে লাগেনি। শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভোগবতী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।